আগে যা ছিল তার চেয়েও কঠিন। আগে যেমন পলিটিক্যাল পার্টিকে তারা দায়ী করতে পারতো না, বিচার করতে পারতো না, এখন তাও করতে পারে। সারা দেশেই নানা ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তার সংখ্যা দেখা দিয়েছে, বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা আমরা দেখতে পাচ্ছি। শোনের সময় যে অপরাধ সংঘটিত হয়েছিল সেই অপরাধের তো মামলা হওয়া উচিত এবং সেই উচিত কাজটাই হয়েছে, এবং রায়টা কি হবে এটাও আমরা কিন্তু সবাই এখন মোটামুটি একভাবে জানি। রাষ্ট্রীয়ভাবে পানিশমেন্ট দেন, আইনের মাধ্যমে পানিশমেন্ট দেন, মৃত্যুদণ্ড দেন, বিষয়টা কিন্তু হৃদয় বিদারক। বিষয়গুলো খুব টাচি ইস্যু, কারণ লোকটা মরে যাবে। এখানে আপনি শয়তান ফেরেস্তা আইনেন না। ক্লিয়ারেন্স ইজ দ্য টপ অফ পুলিশ। পুলিশের টপের হুকুম ছাড়া বা তার নির্দেশনা ছাড়া কেউ গুলি মারবে না, এত তামাশা কারণা। যদি কেউ ককটেল মারে তারে, তাহলে গুলি করার জন্য পুলিশকে অর্ডার করা হয়েছে। এই আইজিপি মনে হয় বলছে অথবা ডিএমপি কমিশনার বলছে, মানে একেবারে নিশ্চিত হইতে হবে সে মারা যাবে না, বাট এই সমস্ত ক্ষেত্রে মারার বিধান আছে। এটা হলো বিষয়। বেআইনি ভাবে মারা যাবে না, অর্থাৎ আইন সিদ্ধ। আমি তো যদিও মৃত্যুদণ্ড লাইক করি না, তারপরে আমি বলছি দেশে যেহেতু আইন আছে, বিনা বিচারে কেউ মানে মৃত্যুবরণ করবে সেটা আমি চাই না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে, এবং এই রায় ঘোষণা করা নিয়ে এরই মধ্যে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় উত্তেজনা, একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে রাজনৈতিক কারণেই। বেশ কয়েকটি জেলায় দেখলাম বিজিবি মোতায়েন করা হয়েছে, বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলার ঘটনা আমরা শুনেছি, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এই যখন নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর, তখনই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় কিন্তু কাজ করছে যে আসলে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে কী হয়। তো এইসব বিষয় নিয়ে এবং সাম্প্রতিক বাংলাদেশের যে বিভিন্ন বিষয় নিয়ে আছে, এইসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বিষয় রায় ও রাজনীতি, দুজন আলোচক আছে, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা শুরু করি। মাসুদ কামাল, আপনাকে দিয়েই শুরু করি। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে, এবং এটি এই জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলাগুলোর প্রথম রায় এটি। তো এটি নিয়ে বলছে সারা দেশেই নানা ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তার সংখ্যা দেখা দিয়েছে, বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটার প্রভাব, যে তাৎক্ষণিক প্রভাব বলি এবং সুদূর প্রসারী প্রভাব, আপনার কাছে কি মনে হচ্ছে? না, রায় মানে একটা মামলা হলে মামলার তো রায় হবেই, এবং মানে এই জুলাই অভ্যুত্থানের সময় যে অপরাধ সংঘটিত হয়েছিল সেই অপরাধের তো মামলা হওয়া উচিত এবং সেই উচিত কাজটাই হয়েছে, এবং রায়টা কি হবে এটাও আমরা কিন্তু সবাই এখন মোটামুটি একভাবে জানি। এই যে মামলার শেষ হওয়ার আগেই আমরা রায়টা সম্পর্কে ধারণা পেয়ে যাই, এটা হলো আমি মনে করি একটা মামলার সবচেয়ে বড় দুর্বলতার দিক। দুর্বলতার দিক এই কারণে যে আমরা মানে এরই মধ্যে এক ধরনের মানে আওয়াজ তৈরি হয় মানুষের মধ্যে, যেমন আগে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই আদালতের ট্রাইব্যুনাল তো আগেও ছিল, তখন আপনার স্বাধীনতা যুদ্ধে যারা নাকি আপনার যুদ্ধ অপরাধী অথবা মানবতা বিরোধী অপরাধে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সেগুলো মামলা হয়েছে। এবং তখন আমরা দেখছিলাম কিন্তু ওই ডেভিড বার্গম্যান নামে এক সাংবাদিক, উনি কিন্তু সেই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছিলেন, এবং সাধারণ মানুষ সবাই জানতো যে বিচারের রায় কী হবে, ঠিক না ব্যাপারটা? তো এখন যখন এগুলি জানা হয়ে যায় রায় কী হবে, তখন কিন্তু মানুষের আগ্রহটা একটু মানে আপনার সন্দেহযুক্ত হয়ে যায়। তো আদালত ওই আদালতে আছে, বরং ওই আদালতের আইন কানুন আগের চেয়েও কিছু কঠিন করা হয়েছে বলে আমার কাছে মনে হয়। আগে যা ছিল তার চেয়েও কঠিন। আগে যেমন পলিটিক্যাল পার্টিকে তারা দায়ী করতে পারতো না, বিচার করতে পারতো না, এখন তাও করতে পারে। তো সব মিলে এই দেশে এখন যে মানে আপনার পরিস্থিতি চলছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা যে আচরণ করছেন, যে সমস্ত কথাবার্তা বলছেন, রায় তো আসলে হয়েই আছে। আচ্ছা, আপনি কি, আমি তো এটা গ্যারান্টিতে বলতে পারি এই মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা আমার কাছে মনে হয়। মানে এটা হলো কি জানেন, আমি বলছি না বিচারক ও কার্যক্রম নিয়ে আমার কোনো মানে আমি কোনো সন্দেহের কথা বলছি না, কিন্তু আমার কথাটা হলো যে যেরকম একটা আবহাওয়া তৈরি করা হয়েছে, এখন যদি ধরা যাক, হাইপোথেটিক্যালি ধরেন, যদি এই মামলায় শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হয় অথবা মনে করেন আরও লঘু কোনো সাজা দেওয়া হয়,
তাহলে কি দেশে একটা কেওয়াস তৈরি হবে না? হবে তো। কারণ এদেশে তো হাইকোর্টের বিচারক চেঞ্জ হয়ে যায় মবের কারণে, হয় নাই? উপদেষ্টা বলতেছে যে কালকে হাইকোর্টে আপনারা সবাই যান, যেখানে মব করেন। হাইকোর্টে সবাই গেছে, মব করছে, বিচারক চেঞ্জ হয়ে গেছে, অনেকগুলি বিচারকের চাকরি চলে গেছে। হয়েছে তো। এই বিচারটা কে করছে? মব করছে রে ভাই। কারণটা কি? কারণ সবাই ভয় পাইছে যে এই ঝামেলাতে আমি মেটাতে পারবো না, আর সরকারও তো এই ঝামেলা মেটানোর চেষ্টা করবে না। সরকার তো নীরব দর্শক। এই সরকার মাঝে মাঝে বলে না যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখনো শক্ত না, পুলিশের মনোবল ফিরে আসে নাই। তাহলে দেশটা কেমন চলছে? পুলিশ কি করে আসলে? পুলিশ দিয়ে গভর্নমেন্ট কি করে? পুলিশ দিয়ে গভর্নমেন্ট মানুষকে ভয় দেখায় যে তুমি এটা করলে কিন্তু তোমাদের ধরে নিয়ে আসবে। কারণ পুলিশে লাগে না তো, মব বলে তুমি যেটা করো তোমার পেছনে মব লাগাই দেবো। মব লাগবে, কিছুই বলবে না। এই যে কয়েকদিন আগে দেখেন, বেশি দূর যাওয়া দরকার নেই, এই যে 13 তারিখে ঘটনাই তো, এই বিয়ের আপনার কি বলে 32 নম্বরের সামনে এক ভদ্রমহিলা, প্রৌঢ় এক মহিলা আসছিলেন, তাকে কতগুলি ইয়াং ছেলে মেয়ে ধরে পিটাইলো। একটা যুবতী নারী তাকে বাঁশ দিয়ে পিটাইলো, দেখলাম তো, এটা তো ভিডিও দেখলাম। ভাই তার মায়ের বয়সী কিন্তু হবে, পিটাইলো। পুলিশ কার বিরুদ্ধে মামলা করলো? যে মার খেলো তার বিরুদ্ধে। যে মারলো ওটাকে অপরাধের মধ্যে পড়ে না? এবং যাকে মারলো তাকে ধরে নিয়ে যায়, তাকে একটা হত্যা প্রচেষ্টা মামলায় নিয়ে জেলে পাঠিয়ে দিল, তার জামিনও হলো না। কে করলো? আমাদের বিচার বিভাগ করলো। এগুলি যখন কেউ দেখবে, দেখার পর কী বলবে তারা? সাধারণ মানুষ কী বলবে? হয়তো এটাই ঠিক বিচার, আমি জানি না, আমি বলতে পারবো না। আমাদের আইন বিশেষজ্ঞ আছেন, বলতে পারবেন। হয়তো এটাই সঠিক বিচার, আমি জানি না, এটাই হয়তো নিয়ম। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু এখানে লজিক খুঁজে পাই না। যে লোকটা মারলো, যাকে দেখলাম প্রকাশ্যে, ধরা যাক কথার কথা ওই মহিলাটা অপরাধী, ধরা যাক, যা নাকি ধরাও খুব কঠিন ব্যাপার, তবু ধরলাম। কিন্তু যিনি মারলেন উনি তো পুলিশ না, উনি তো আইন প্রয়োগকারী সংস্থা না, তো উনি কি মারতে পারেন? পারেন তো না, মারলেন তো, ওনার কি কিছু হয়েছে? জি, আবার আসছি আপনার কাছে অ্যাডভোকেট আবু হেনা রাজিক। আমি একটা বিষয় নিয়ে আমি দেখছি যে মামলার রায় সরাসরি বিটিভি থেকে প্রচার করা হবে এবং এই মামলার কার্যক্রমও অনেকটা বিটিভিতে প্রচার করা হয়েছে। এই যে এর আগে তো কখনো আমরা দেখিনি যে কোনো আদালতের কার্যক্রম কিংবা রায় কোনো টেলিভিশনে প্রচার করা হয়েছে, এবার প্রথম করা হচ্ছে। এটি আপনি কি স্বচ্ছতা নাকি আসলে রাজনৈতিক কোনো কারণ আছে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত বন্ধুবর, খুব ঘনিষ্ঠ একজন ভাই, আমার ভাই বন্ধু মাসুদ কামাল, এবং আপনার দর্শক শ্রোতা যারা আছে চ্যানেলের, সবাইকে শুভেচ্ছা। আসলে বিষয়টি দেখেন, আমরা কিন্তু একটা ওপিনিয়ন দিচ্ছি, একটা অ্যানালাইসিস দিচ্ছি। ইট মে বি রং, ইট মে বি রাইট। তো চেষ্টা করবো আমরা সবাই যৌক্তিকভাবে। বলে মাসুদ কামাল ভাই কিছু কথা বলছেন, যৌক্তিকতা আছে অবশ্যই। কিন্তু যেটা আপনি বলেন যে টিভিতে প্রচার, ফর এক্সাম্পল, আমি টিভিতে এরকম রায় যেটুকু শুনছি সেটুকু বলছে, অত বড় রায় তো আর শোনানো যাবে না, হয়তো আদেশ পোর্শনটা সরাসরি শোনাবে যে এইভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তাদেরকে এই দণ্ডে দণ্ডিত করা হইল, হয়তো বা এইটুক, ইট মে বি 2-3 মিনিটস এরকম। তো যেটা আপনি বললেন যে এরকম আগে আমরা দেখি নাই, বা আমি ধরা যাক রায় প্রচার করা হইল কালকে, এইটা আমি দেখছি কিনা জানি না, তবে আমরা এক্সিকিউশনের যে বিজয়, মানে বিনোদন, সেটা আমরা দেখছি। আপনি রাষ্ট্রীয়ভাবে পানিশমেন্ট দেন, আইনের মাধ্যমে পানিশমেন্ট দেন, মৃত্যুদণ্ড দেন, বিষয়টা কিন্তু হৃদয় বিদারক। হৃদয় বিদারক মানে আপনি একটা লোককে তুলে নিয়ে মৃত্যুদণ্ড দিবেন। তো এই যে আলাপটা আমরা আজকে করছি, এখন ধরেন এর আগে এই যে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে, জাস্টিফাইড, আপনি বিচার অবশ্যই করতে পারেন। কিন্তু ইভেন বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারগুলো আমরা দেখছি, সব বিচার হতে পারে, হওয়া উচিত। যেমন এই যে জুলাই আন্দোলনের সময় বলা হয় যে পুলিশ হত্যার বিচার নিয়ে কথা, সেগুলোরও বিচার আসা উচিত, সেটা ঠিক আছে, সেগুলো নিয়ে। কিন্তু আমরা কিন্তু দেখছি সেই যে এক্সিকিউশনটা যখন এক্সিকিউট করে, 3 দিন আগে আমরা পত্রিকায় নিউজ পাইতাম ম্যানিলা রোপ, পাকা কলা মাখতেছে। এই যে পাকা কলা মাখতেছে, এটা কিন্তু যেই ভদ্রলোকের মৃত্যুদণ্ড হবে সে যেমন শুনতেছে,
তার পরিবারও শুনতেছে। বিষয়গুলো খুব টাচি ইস্যু, কারণ লোকটা মরে যাবে। এখানে আপনি শয়তান ফেরেস্তা আইনেন না, আমি বলছি শাস্তি হইতেই পারে রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড। আমি ব্যক্তিগতভাবে যদিও রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড পছন্দ করি না, সেটা ভিন্ন কথা। তখন আমরা দেখতাম এইটা বলছে, তারপরে বলতো এরকম যে ম্যানিলার তো গেলই, এরপর যেদিন ঘটনা ঘটবে এই জেলার প্রবেশ করলেন, এই ম্যাজিস্ট্রেট প্রবেশ করলেন, এই আইজি প্রিজন প্রবেশ করলেন, এই কফিন বক্স অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই যে বিষয়গুলো। এবং সবাই কিন্তু আমরা কাজ ছেড়ে, আপনারাও টোটাল এমন কোনো সব মিডিয়ায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে, এবং মিডিয়ার কাছেও সেটা তখন মনে হয়েছিল একটা বিশাল একটা কিছু করতেছে। আমি মিডিয়ারও দোষ দিচ্ছি না, যখন যেমন, যখন যে যেভাবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বিষয়গুলো ভালো ছিল না, টাচি ইস্যু ছিল, খুবই হৃদয় বিদারক। কারণ একজন সন্তান দেখতে তার বাবাকে ঝুলাবে, কফিন বক্সটা গেছে। এই যে বললেন জাজমেন্ট প্রচার করা আর এই এক্সিকিউশন দেখানো, আমরা অনেক আগে দেখছি এক্সিকিউশন। আমার মনে হয় মাসুদ কামাল ভাইয়েরও মনে আছে, আমরা দেখতাম সাধারণত 12টার পর কাক ডাকা বলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত, পরদিন সকালে সিম্পলি নিউজ আসতো এই যে অমুকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, দ্যাটস অল। কিন্তু এই যে জিনিসগুলা আপনি যেভাবে শুরু করে গেছেন, আমার কাছে বিনোদন মনে হইতো। এই যে যখন এইগুলা, বিশেষ করে বললামই তো বঙ্গবন্ধু হত্যার যেটা, ইভেন স্বাধীনতা বিরোধী, এটা বললেই কালকে সকালে ট্যাগ লাগাবে যে আমরা জামাতের পক্ষ। এটা পক্ষপাতিত্ব নয়, বিচার হচ্ছে। শেখ হাসিনারে যদি আমি কথা বলি যে কাউকে যদি আপনি এক্সিকিউশন দেন আর এরকম করেন, আজকেও যদি করেন, আমি একই রকম বিরোধিতা করব। এটা বিনোদন নয়। এইবার আসেন, মাসুদ কামাল ভাই যেমন বললেন যে ফলাফল কি হবে। হ্যাঁ, কারণ এই ধরনের মামলায় আপনি একেবারে, এই মামলাগুলোর সাথে রাজনীতির একটা সম্পর্ক থাকে, এই মামলাগুলোর সাথে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার থাকে। এই শেখ হাসিনা আজকে যে জায়গাটা আছে তার সাথে গ্লোবাল অথবা এই উপমহাদেশ ধরেন, এর অনেক বিষয়গুলো এখানে ইনভলভ আছে। সুতরাং বিষয়টা একেবারেই যে রাজনীতির বিষয় এখানে নাই তা না। এখন কালকে এর মানে এই না যে রায় প্রভাবিত হবে কিনা কিংবা রায়টা সঠিক কিনা সেটা আমি বলতে পারি না। তবে আমার যে আইনের ছাত্র হিসেবে যেটুকু বলি সেটা হলো এই সমস্ত মামলার ক্ষেত্রে ওই শেখ হাসিনা তো কাউকে পিস্তল দিয়ে গুলি মারে নাই, বাট এটা হলো কি তার সিদ্ধান্ত ছাড়াও মারা সম্ভব না। কেন মারা সম্ভব না? আপনি বলেন আইজিপির ক্ষমতা আছে নাকি ডিরেকশন দেওয়া যে হত্যা করো। এখন সেখানে কি হয়েছে, দুইটা জিনিস খুব অবজারভেশনের ব্যাপার আমার কাছে। আইজিপি রাজসাক্ষী হইল, এখন রাজসাক্ষী হইল তার কাছে পুলিশের টপ, পুলিশের যে গুলি মারছে মাঠে যেই মেরে থাকুক, উইদাউট দ্য ক্লিয়ারেন্সিস দ্য টপ অফ পুলিশের টপের হুকুম ছাড়া বা তার নির্দেশনা ছাড়া কেউ গুলি মারবে না। এত তামাশা কারো না। তাহলে টপ নির্দেশনা পাইছে কার কাছ থেকে? এরকম একটা ক্লুর ক্ষেত্রে রাজসাক্ষী বানায় সাধারণত, আর সে একটা অথরিটি। আজকে শেখ হাসিনাও কিন্তু এই আমাদের 16 বছরের রাজনীতি কিভাবে চলছে, উপমহাদেশে কেমনে চলছে সেটার ব্যাপারে সে একটা অথরিটি। এ গেল একটা দিক। সুতরাং এই অথরিটির উপরে গুরুত্ব কি দিয়ে আপনি জাজমেন্টটা টু সাম এক্সটেন্ট জাস্টিফাইড হতে পারে। আর একটা পার্ট, শেখ হাসিনা কিন্তু অনেক ভিডিও ক্লিপ আমরা পাইছি গত 1 বছরে, এর এই ডাইরেকশন দেয়, ওর এই ডাইরেকশন দেয়। এখন পর্যন্ত কিন্তু আমরা এই কথা কোনোদিন পাই নাই, বা অন্য যারা কেউ কিন্তু এখন কিন্তু এই একটা কথা কিন্তু আসে নাই যে আমার বিরুদ্ধে আইজিপিরে কাস্টডিতে রেখে আমার বিরুদ্ধে রাজসাক্ষী বানিয়ে আমাকে আসামি করা বা অপরাধী প্রমাণ করা হচ্ছে। এই ভিডিও কিন্তু আমরা কেউ পাই নাই। এটা হয়তো আল্লাহর তরফ থেকেই বন্ধ রয়েছে, না হলে এরকম একটা ভিডিও আসতে পারতো। এখন আজকে রাত্রে আসলে আর সেই রেজাল্টটা হচ্ছে না। যাই হোক, মোটের উপরে আমার কাছে মনে হয় যে এখানে রাজসাক্ষী একটা ফ্যাক্টর, এবং তার উপরে নির্ভর করেই রায়ের, মানে অন্তত এক্সিকিউশনের পার্টটা, রায়ের পার্টটা নির্ধারিত হয় যৌক্তিক। দুজন দর্শক আছে, একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্ন করেন। তিনজনকে ধন্যবাদ। জি, দুজন সম্মানিত অতিথি সহ আপনাকে। জি, আমার দুইটি কোশ্চেন। প্রথম কোশ্চেন মাসুদ কামাল স্যারের কাছে, যে আগামীকাল ফাইনাল খেলা হবে, খেলতে গেলে তো মাঠে বল লাগে, বল নাই। বাট ভালো কথা, বল নাই, কাল রায় দিবে। 3 জন লোক দেশেও নাই, আজ 1.5 বছর পরে তাদের আনাও সম্ভব হয় নাই। তাহলে কি এই রায় নিয়ে এত কিছু, এত ভাঙচুর, এত টক শো, আলাপ আলোচনা, এটা সেটা, এটা করে কি হবে কি না হবে স্যার জানাবেন, আমরা এত সুন্দর করে বলতে পারবো না। দ্বিতীয় কোশ্চেন আবুয়েনা স্যারের কাছে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসেন।
ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি শুধু ধানের শীষে ভোট দেই, আমি মিটিং মিছিলে আজ পর্যন্ত যাই নাই। তো শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালাইলো তার 1 সপ্তাহ পরে একজন জাতীয়তাবাদী দলের নেতা আমাকে বলতেছে আপনি ব্যবসা করেন, ব্যবসা করতে হলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। তো এই দলের ভিতরে আর কিছু ভালো লোক আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করি আর আমার টাকা দেওয়া লাগে নাই। এই সব ঝামেলা থেকে আমরা কি আদৌ পরিত্রাণ পাবো? ধন্যবাদ। দুজনের কাছে জি ধন্যবাদ। আরেকজন আছে, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি, আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি বলেন। আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। আমার প্রশ্ন হইল, দুজনের কাছে আমার প্রশ্ন। আজকে দেখলাম যে ব্রেকিং নিউজটা আসলো, সেটা হচ্ছে যে পুলিশকে গুলি করার জন্য অর্ডার করা হয়েছে। যদি কেউ ককটেল মারে তারে, তাহলে গুলি করার জন্য পুলিশকে অর্ডার করা হয়েছে। এই আইজিপি মনে হয় বলছে অথবা ডিএমপি কমিশনার বলছে। আমার প্রশ্নটা হলো যে ওনাকে কে অর্ডার দিল, আইজিপি কে কে বলে দিল? বর্তমান সরকার বলে দিল না কে বলে দিল, না স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিল? তাহলে শেখ হাসিনা যখন অর্ডার করছিল, আপনারাই বললেন যে শেখ হাসিনার অর্ডার ছাড়া পুলিশে গুলি করে নাই। তাহলে আইন মেনে আজকে বর্তমানে বললো যে আইন মেনে গুলি করার অর্ডার করা হয়েছে। তাহলে শেখ হাসিনা কি অন্যায় ভাবে গুলি করার অর্ডার করলো কিনা? জি ধন্যবাদ। আপনার প্রশ্ন উত্তর করেছি। আমি একটু মাসুদ খান আপনাকে প্রশ্ন করেছি। একজন প্রশ্ন করছেন যে ফাইনাল খেলা হচ্ছে বল নাই আসলে, তাহলে এখন এই আলোচনা করে কি হবে? না, এটা আসলে একটা ইন্টারেস্টিং এর কারণে যা আসামি বোধ করি তিনজনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন এবং আইজিপি ছিলেন। তো আইজিপি তো আপনার রাজসাক্ষী হয়ে গেছে, তো উনি তো হইল না, সমস্যা নাই কোনো, ওনার তো আর কিছু হবে না। যাই না, হতেও পারে, সাধারণত হয় না আর কি। আর দুইজন তো বাইরে। তো এই মামলা নিয়ে যে আবহাওয়া বললেন কিন্তু একই কথা, যে মামলার এক্সিকিউশন রায় তো হলো, রায়ের বাস্তবায়ন তো আসলে একই কথা, একই জায়গায় থাকলো। তাহলে তারপরেও এটা কিন্তু একটা নৈতিকভাবে একটা ব্যাপার আছে, কিন্তু নৈতিকভাবে এক দলের পরাজয়, এক দলের প্রতিবাদ, এক দলের বিজয়, এরকম আর কি। আমার মনে আছে বেশ কিছুদিন আগে সার্জিস আলম বলেছিলেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, এবং তারপর আবার এটা কমতে আসলো কি শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এখন এটাও হতে পারে শেখ হাসিনার বিচার দৃশ্যমান হচ্ছে, ওনার একটা রায় হলো, এখন নির্বাচন হতে পারবে। এটা হয়তো একটা পলিটিক্যাল একটা কমিটমেন্টকে ফুলফিল করার জন্য হতে পারে, আমি জানি না ঠিক। কিন্তু একটা হত্যা মামলা এত তাড়াতাড়ি হয়ে যায়, এটাও খুব যে মানে নর্মাল একটা ঘটনা, তাও কিন্তু আমার কাছে মনে হয় না। তারপরেও এটা তো বিচার তো শেষ বিচার না, এরপর আরও অনেক কিছু আছে। আমরা তো দেখলাম যে মৃত্যুদণ্ড হয়েছিল কিন্তু লুৎফুজ্জামান বাবরের। মৃত্যুদণ্ড রায় নেওয়ার পরেও এটা 11 বছর উনি কিন্তু জেলেই ছিলেন, মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে আর কি। আপিল টাপিল এগুলো প্রায় শেষ পর্যন্ত মুক্তি পেয়ে গেলেন। কাজে আসলে হয় কি, যেখানে যে দেশে আর কি, যে দেশে রাজনীতি প্রায় বিচার বিভাগকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, সেখানে অনেক সময় আমরা অনেক কিছু যা দেখা উচিত, যা দেখা যাওয়ার কথা, সেটা আমরা দেখতে পাই না। এটা আমরা এই দেশেও তো এটা খুব বেশি আমরা এগুলি খেয়াল করতেছি, কিন্তু আগামীতে কী হবে না হবে এটা আমরা কিছু বলতে পারি না। আর আরেকজন যে ভদ্রমহিলা বললেন যে গুলির আদেশ দিয়েছেন চট্টগ্রাম ডিএমপি কমিশন, এবং 5 দিন আগে চট্টগ্রাম ডিএমপি কমিশনার দিয়েছিলেন, তখন এটা খুব আলোচনা হয়েছিল। এখন ডিএমপি কমিশনার বলছেন যে উনি বলেছেন যে যদি বাসে আগুন লাগায় এবং যদি ককটেল ফোটায় মানুষ হত্যা করতে চায় তাহলে গুলি করার আদেশ দিচ্ছে। এটা নাকি ওনাদের আইনে আছে। আমি বুঝতে পারলাম না এটা কোন আইন হতে পারে, কারণ আপনি একজন মানুষের মানে বাসে আগুন দেয় তাহলে আপনি গুলি করতে পারেন না। আমি যতটুকু বুঝি আইন, এটা রাজ্জাকে ভাই ভালো বলতে পারবেন, এই একজন মানুষকে গুলি করে মেরে ফেলাবেন আপনি, এটা তো বিচার ছাড়া আপনি এটা কেমনি করে করবেন? আর বিচার করার এখতিয়ার তো পুলিশকে দেওয়া হয় নাই, তো উনি কেন এটা করবেন? উনি ফিরাবেন, তাকে বাধা দিবেন, যে বাধা দেওয়া যায় সে বাধা দিবেন। এখন যদি বলে না গুলি করার অর্ডার দিছি, শরীরে গুলি করার অর্ডার দিই নাই, অন্য জায়গায় গুলি করতেছি, এটা তো এক কথা। তো গুলির অর্ডার কেন কীভাবে আমি বুঝি না, আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় না। তো হয়তো কোনো আইন আছে কিনা আমি জানি না, কিন্তু এটা আমার কাছে মনে হয় না যে এটা হতে পারে। বিচার হত্যার মানে অর্ডার একমাত্র বিচারকই দিতে পারে না, আদালতের মাধ্যমে আসতে পারে। কিন্তু উনি তো এটা বলছেন, এবং উনি এটাও বলছেন যে এটা নাকি ওনাদের আইনের মধ্যে আছে।
আমি এই বলতে পারবো না। অ্যাডভোকেট আবু হেনা রাজিকে বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন গাজীপুর থেকে। তিনি বলেছেন যে এই যে যারা বাসে আগুন দিবে কিংবা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের দেখা মাত্র গুলির একটা নির্দেশনা দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে চট্টগ্রামে এবং ঢাকায় পুলিশের পক্ষে দেওয়া হয়েছে। তো এটিতে তিনি প্রশ্ন করেছেন এটি কতটা আইনসম্মত হলো এবং যারা সুপ্রিমলি এই অর্ডারটা দিয়েছেন তারা দায়ী হবেন কিনা? ধন্যবাদ। যেই ম্যাম প্রশ্নটা করছেন ঝর্ণা গাজীপুর থেকে, এই প্রশ্ন করাটা খুবই যৌক্তিক এবং খুবই স্বাভাবিক। কারণ আপনার একটা স্বাধীন দেশে আপনি কোনো ফর্মেই যে দেখামাত্র গুলি বা এই ধরনের ঘটনা ঘটলে গুলি মারবেন, এই গুলির আদেশটা দেওয়া যায় না। তবে একটা প্রশ্ন এখানে থেকে যায় যে যেমন আমরা দেখছি কিছুদিন আগে ওই যে শিক্ষকদের একটা আন্দোলন হলো না মাসুদ ভাই, আপনার খেয়াল আছে? সেখানে কিন্তু গুলি মারছে, গুলি না কি জানি মারছে, লাঠি পিটা করছে, লাঠি চার্জ। হ্যাঁ, পরে আবার অন্য আন্দোলনে সেখানে লাঠি চার্জ বা কোনো কিছু করে নাই, বা জামাতের আন্দোলন বা কারো আন্দোলন। আমার এখানে একটা প্রশ্ন হইলেই যে এই সরকারটা নির্বাচিত ম্যান্ডেট নিয়ে আসে নাই, সবার সমর্থনে বসছে এবং সরকার প্রধান যিনি, তার হুকুম ছাড়া কিছু হয় না যদি আমরা এইভাবে দিই, ওনার বাক্য পাওয়া খুব কঠিন। সেক্ষেত্রে হ্যাঁ, আমি শুনছি যেটা মানে 10টা প্রশ্ন করলে উনি উত্তর দেন না, এরকম শুনলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পুলিশ শিক্ষকদের পিটাইলো আর মাসুদ ভাইরে পিটাইলো না বা রাজ্জাকিরে পিটাইলো না, এখানে বিষয়টা এই মিডিয়ারও একটা দায়িত্ব ছিল এরকম আমি মনে করি। মিডিয়াতে যে ভাই তোমরা সেদিন টিচার গো পিটাইলা, কেন পিটাইছিলা? এই কারণে তোমার হুকুম দিছিল কে? একটা কিছু তো বলতে হইতো তাকে। আবার মাসুদ কামালরে পিটাইলে না, রাজ্জাকিরে পিটাইলে না, কেন? এটা কি সরকার নিষেধ করছে? এই উত্তরগুলো কিন্তু আসে নাই। এই যে উত্তরগুলো মানে তার কাছে কেউ প্রশ্ন নিয়েও যায় নাই। আমরা কিন্তু এইখানে বেশি আলোচনা করি। মিডিয়ার কেউ আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম টিভিতে আলাপ আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু মিডিয়ার কেউ গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে নাই গতকালকে যে আপনারা গরম পানি মারলেন, হ্যাঁ, নির্দেশটা কে দিছিল? কি তার পরের দিন যে ওখানে গরম পানি তো দূরের কথা, কিচ্ছু বলেন নাই। নির্দেশটা মানে সিদ্ধান্তটা আপনাদের নাই, দুইটা সিদ্ধান্ত সরকারের, এই জিনিসটা কিন্তু আসে নাই। আমি পরিষ্কার করে কি আসলে আসে নাই, তাহলে এই প্রশ্নটা করা উচিত ছিল। 2 নম্বর আসেন, আমি আবারও বলছি একটা লোকও বেআইনিভাবে মারা যাবে না, অর্থাৎ আইন সিদ্ধ। আমি তো যদিও মৃত্যুদণ্ড লাইক করি না, তারপরে আমি বলছি দেশে যেহেতু আইন আছে, বিনা বিচারে কেউ মানে মৃত্যুবরণ করবে সেটা আমি চাই না। এখন আসেন, এটা কিন্তু ক্লিয়ার হইল যে হুকুমটা কে দেয় আমরা আজও জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যদি বইলে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু অথরিটি না, তার উপরে অথরিটি আছে প্রধান উপদেষ্টা। স্বরাষ্ট্রমন্ত্রী একাই সিদ্ধান্ত নেবে বইলা আমার কাছে এগুলো ক্লিয়ার করা দরকার। সেখানে ইভেন আমি মনে করি গাজীপুরের ঝর্ণা আপা, সেও যদি কালকে ঢাকা আসে আর আমাকে যদি বলে, আমি তাকে কোঅপারেট করবো জিজ্ঞেস করার জন্য, তুমি গিয়ে জিজ্ঞেস করো যে আপনাকে হুকুমটা কে দিছে। বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। এখন আসেন, তার সাথে মিলিতেছে গত সরকারেরটা। এখন গত সরকারের যে বিষয়টা ছিল সেটা হলো ক্ষমতায় থাকার জন্য গুলি, পরিষ্কার ক্ষমতায় থাকার জন্য গুলি এক জিনিস, আর আপনি ক্ষমতায় এটা ক্লিয়ার যে এই সরকারও যদি হুকুম দিয়ে থাকে সে ক্ষমতায় থাকার জন্য গুলির নির্দেশ দিচ্ছে না, কিন্তু আগের গুলার অর্ডারই ছিল ক্ষমতায় থাকার জন্য। তো এই দুইটা একটা বিশাল পার্থক্য আছে, দুইটা মিলানো যাবে না। এখন তারপরেও আমি এই রাষ্ট্রীয়ভাবে পুলিশি আইনেও গুলি মারার বিধান আছে, সেটা কোথায়? যদি এমন কোনো ঘটনা ঘটে গিরার হাঁটুর নিচে মানে এই তাকে আহত অবস্থায় ধইরা কি জন্য? কারণ যে ককটেলটা মারে সে কিন্তু প্ল্যানার না, আই এম শিওর। সে হলো এক্সিকিউটর, কিন্তু ষড়যন্ত্রকারী নেপথ্যে আছে। সুতরাং আপনি দেখামাত্র গুলি করার মানে হচ্ছে যদি সে মরে যায় তাহলে ষড়যন্ত্রকারী সেফ হয়ে যায়। সুতরাং সেখানে যদি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন কেউ যদি গুলি মারে যে ঠিক আছে অমুকে ককটেল মারতে আসছে, তাকে ধরলে আমি ষড়যন্ত্রকারী পাবো, সেরকম ক্ষেত্রে চিন্তা করলে আপনি এমনভাবে গুলি মারবেন যাতে সে মারা যাবে না, নিশ্চিত করতে মানে একেবারে নিশ্চিত হইতে হবে সে মারা যাবে না। বাট এই সমস্ত ক্ষেত্রে মারার বিধান আছে, এটা হলো বিষয়। আমি মাসুদ কামাল, যদি পুলিশের কথা আসছে আমি একটু ভাবে জানতে চাই অন্য প্রসঙ্গে। সেটা হচ্ছে আজকে দেখতে পেলাম যে পুলিশের নতুন পোশাক পরে পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে। আপনার কাছে ব্যাপারটা কেমন মনে হচ্ছে? যখনই পোশাকটা প্রথম নির্বাচন করলো না, তখনই আমি বলেছিলাম এবং আমার নিজস্ব চ্যানেলে প্ল্যাটফর্মে বলেছিলাম, বিভিন্ন টেলিভিশনেও বলেছিলাম, এই পোশাকটা আমার পছন্দ হয় নাই। এখন
আমার পছন্দ না হতে কি আসে যায়? আপনি মাঝে মাঝে আমি আমার ওয়াইফকে নিয়ে মাঝে মাঝে যখন আমরা বাজারে যাই অথবা ওর একটা শাড়ি কিনতে যাই, গেলে পরে অনেক শাড়িটি দেখি, দেখার পর তো ও একটা পছন্দ করে, আবার কিছু কিছু শাড়ি আছে ও আমাকে বলে যে এই শাড়িগুলি কে কিনে, মানে ওর মনে হয় ওর একদমই এটা পছন্দ হয় না যে এত কুরুচিপূর্ণ শাড়ি কে কিনে, ওর ধারণা। তাই আমি বললাম কি ভাই দেখো, যারা এই শাড়িটা বানাইছে তারা তো একটা হিউজ ইনভেস্টমেন্ট, যদি কেউ না কিনতো তাহলে কিন্তু এটা বানাইতো, যে কিনে সে কিন্তু পছন্দ করেই কিনে। তাহলে এখন জিনিসটা কি হলো, তার পছন্দ আর তোমার পছন্দ এক না। তুমি যেটাকে পছন্দ একদমই করছো না, বলো যে মাগনা দিলেও আমি নেবো না, সেও তো তোমারটাকে বলে যে মাগনা দিলেও আমি নেবো না। এটা তো হয় রে ভাই। এখন আমার পছন্দ হয় নাই, যিনি বানাইছেন ওনার হয়তো জীবনে একটা স্বপ্ন ছিল যে যদি কোনোদিন ক্ষমতা পান এরকম একটা পোশাক বানাবেন, ওনার স্বপ্ন পূরণ হয়েছে, আমার স্বপ্ন ভঙ্গ হয়েছে, এটা হইতেই পারে। এই পোশাক পরিবর্তন দিয়ে একটা তো পরিকল্পনা ছিল যে পুলিশের মনোবল পরিবর্তন করা এবং বাড়ানো, এবং পুলিশের আমি যদি পুলিশ হইতাম এটা পরে আমার মনোবল হইতো না, শক্ত হইতো না, মনোবল আরো ভেঙে পড়তো। এটা আমি হইলে, আমি তো পুলিশটা, যিনি পুলিশ আপনার কোনো পুলিশকে জিজ্ঞাসা করেন এটা কেমন হয়েছে আমি বলতে পারবো না ভাই। লৌহ পোশাকের এটা শুনেন, আপনি রাষ্ট্রের কোনো কাজ পরিকল্পনাবিহীন হয় না, সেই পরিকল্পনার রাইট হোক রং হোক। আর আমরা দেখেন, আমরা কিন্তু টিভিতে সমালোচনা করতেছি, হাসিনার সমালোচনা করতেছি, বেগম খালেদা জিয়ার সমালোচনা করতেছি, জিয়াউর রহমানের সমালোচনা করতেছি, ইউনূস সাহেবের সমালোচনা করতেছি, সবই করতেছি। সমালোচনা বলতে খারাপ তা না, ভালো মন্দ মিলিয়ে। আমরা কিন্তু এই চেয়ারটা এখানে বসে দিয়েছি, যাওয়ার সময় আপনি হয়তো একটা ছোট্ট টাকা দিবেন, নিয়ে চলে যাব। তারা কিন্তু প্রধানমন্ত্রী হয়েছে, তারা কিন্তু রাষ্ট্রনায়ক হয়েছে। এই যে আমরা ইউনূস সাহেব, সেও কিন্তু ঘুরে ফিরে রাষ্ট্রনায়ক হয়েছেন। এখন তার পথ অবৈধ কি অবৈধ বৈধ সেটা অন্য চ্যাপ্টার। আমরা বিগত সামরিক সরকারগুলো জাদ্রেল সরকার ছিল, তাদের সময়টারও কিন্তু আমরা পরবর্তীকালে কোর্ট কাছারি দিয়ে অবৈধ ঘোষণা করছি, কিন্তু আলটিমেটলি টাইমটা চলে যায়, রাজত্বটা চলে যায়। সুতরাং কোনো কিছুই পরিকল্পনাবিহীন হয় না। এখন এই যে পোশাকটা পরিবর্তন করছে এক একটা প্রেক্ষাপটে, যেমন ধরেন জুলাই আন্দোলনের পরে পরিবর্তনটা হয়েছে, জুলাই আন্দোলনের কেন্দ্র করে। আমরা যদি তার আগে যাই, আরেকটু পিছনে যদি যাই, 57 জন সেনা অফিসার যে মারা গেল, তারপরে কিন্তু আমরা বিডিআর নাম পরিবর্তন করে ফেলেছি বিজিবি, এবং তাদের পোশাকগুলো পরিবর্তন করছে। আমি যদি দুইটা পোশাক মিলাই, এখনকার যে পোশাকটা যাচ্ছে তাই, কিন্তু আমি কোনো টিভিতে আলোচনা শুনি নাই। তখন এই যে এই বিজিবির বিডিআর নামটা পরিবর্তন হইল কেমনে, যে বাংলাদেশ রাইফেলস বললে যে একটা টকবক ভাব হয়, যখনই বিজিবি বলেন, বিজিবি এই বললেই দেখেন আপনি তার সাথে পোশাক যদি মিলান, আমার কাছে মনে হয় তাহলে কি তাদের মনোবল চাঙ্গা করছিল? ওই পোশাক দেখলে, ওই সময়টা দেখলে মনে হয় মোরাল কারেজ ডাউন হয়ে গেছে। এখন আজকে পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, পুলিশ কিন্তু আভ্যন্তরীণ ইস্যু, আর বিডিআর কিন্তু আমার বর্ডার সিকিউরিটি ফোর্স মানেই সার্বভৌমত্বের সাথে সম্পর্ক। অর্থাৎ আপনার এক্সটার্নাল যে শত্রুপক্ষ বা সেটাকে প্রোটেক্ট করার প্রথম লাইনটা তারা, আর ভিতরে আছে সেনাবাহিনী, তাদের ভিত্তিতে তারা মুভ করবে। আর এটা হলো আভ্যন্তরীণ। তো সেখানে এই আভ্যন্তরীণ যে পোশাকটা পরিবর্তন করে, তার চেয়ে বেশি আলোচিত হওয়া উচিত ছিল সেই বিডিআর বিজিবি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার একটা কথা আছে না, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। সুতরাং আপনার অ্যাকশনে দেখাইতে হবে আপনি সার্বভৌমত্বের পক্ষে কিনা, আপনার অ্যাকশনে দেখাইতে হবে আপনি দেশপ্রেমিক কিনা, আপনার অ্যাকশনে দেখাইতে হবে জনগণকে ভালোবাসেন কিনা। সুতরাং এগুলা পরিবর্তনটা ইম্পর্টেন্ট না। যদি ইম্পর্টেন্ট তাহলে আমাকে আবার বিডিআরে ফেরত যেতে হয়। আমি একটু যদি রায়ের যে পরে যে ধরনের আমরা সহিংসতার ঘটনা দেখছি, এটি নিয়ে একটা কথা বলতে চাই। যে কয়েকটি জেলায় দেখলাম যে বিজিবি মোতায়েন করা হয়েছে, রাজধানীতে আইন শৃঙ্খলার সদস্যদের বাড়ানো হয়েছে, আইন শৃঙ্খলা টাইট করা হয়েছে, সব কিছু মিলে। এবং অনেক জায়গায় দেখলাম যে ককটেল মারা হয়েছে, একটা বগুড়ায় দেখলাম গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। সব কিছু মিলে আসলে এই পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি ভালোভাবে দেখি না ভাই, ভালোভাবে দেখি না। কেন দেখেন, আমি বলি, আওয়ামী লীগ হয়তো বলবে যে তাদের দলের নেত্রীকে অন্যায়ভাবে করা হচ্ছে, তাদের একটা বক্তব্য থাকবে, তারা হয়তো শেখ হাসিনাকে ভালোবাসতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমার কথা হলো কি, আমি সাদা চোখে যেটা দেখি, এটা বিচার হচ্ছে, বিচারে একটা রায় হবে। ভাই গত বছরের জুলাই আগস্টে
শেখ হাসিনার আদেশে তো এগুলো হয়েছে, কাজগুলি তো ভালো হয় না, কাজগুলো অন্যায় হয়েছে, অনেকগুলি মানুষ তো মারা গেছে রে ভাই। এখন এইটাকে জাস্টিফাই করা কোনো না, এই চেষ্টা করা ঠিক না। যেই করুক, যারা এখন বলতেছে তারা 1 বছর আগে কথা একবার চিন্তা করেন, হয়তো দেখা যাবে সেও ছিল রাস্তায়, হয়তো এই ঘটনার পর শেখ হাসিনার পতনের পর যা কিছু হয়েছে সেটা নিয়ে আমি আনহ্যাপি, হইতে পারে। যারা দেশ চালাচ্ছে তাদের নিয়ে আনহ্যাপি, এটাও হইতে পারে। স্টুডেন্টরা এখন যা করতেছে সেটা নিয়েও আনহ্যাপি, সবই সত্য। এই সবগুলি সত্য কিন্তু শেখ হাসিনার অন্যায়টাকে জাস্টিফাই করে না। শেখ হাসিনা অন্যায় করেছেন, উনি অর্ডার দিয়েছেন স্টুডেন্টদেরকে মারার জন্য, হয়েছে, ওনার অর্ডারে হয়েছে। তো এখন আমার কথা হলো কি, এটা তো আমি পাবলিক বলতেছি, এখন এই জিনিসটাই আদালতের কাছে গেছে, বিচারক কথা বলবেন, যে আইনজীবীরা কথা বলছেন ওখানে, যে প্রসিকিউটর ছিলেন উনিও অনেক কথা বলছেন, কিন্তু ওনার কথাই তো চূড়ান্ত না। আদালত এই পক্ষ শুনে উনি একটা রায় দেবেন, আদালতে একটা রায় হবে। সে রায় হওয়ার আগেই যদি আপনি প্রেশার দেন, প্রেশারটা উল্টা দিক দিয়েও আসতে পারে, যে মৃত্যুদণ্ড না দিলে আমি ভাঙচুর করবো, এটাও ঠিক না, আর মৃত্যুদণ্ড দিলে আমি ভাঙচুর করবো, এটাও ঠিক না। রায় কেন ঘোষণা করবে এই জন্য আমি আন্দোলন করবো, ভাই এটাও ঠিক না। আমি এইগুলিকে, এই যে ভাঙচুর, ধরেন আপনি এখন কী করবেন এই ঘটনার প্রতিবাদে, কি ঘটনার প্রতিবাদে আমার কাছে ঘটনাটা কি, রায় দিবে, রায় দিয়ে দিবেন না আপনি? রায় তো নিজামীরও দেওয়া হয়েছে, রায় তো সাইদিরও দেওয়া হয়েছে, হয়েছে না? তো তখন যদি হয়ে থাকে এটা, তখন তো কিছু হয়েছে, তো ওইটাকে আমরা সমর্থন করছি, কই নেই তো ওইটা সমর্থন না করলে এটা সমর্থন করবো কেন? রায় হইতে দেন, রায়ে কি হয় না হয় আপনার আপিল করবেন, আলোচনা হবে, তখনও তো এরাও এই কথাই বলছে, আপিল হবে, আলোচনা হবে। তো এখন আমাদের বক্তব্যটা কি ভাই, এই যে ভাঙচুর আপনি করতেছেন, যার গাড়িটা ভাঙতেছেন সে কি এই বিচারের জন্য দায়ী? যে লোকটা এই গাড়ি ভাঙতে যায়, যার গায়ে লাগতেছে, যে মানুষটা রাস্তায় সমস্যা পড়ছে, সে কি এই বিচারের জন্য সে দায়ী? রায় কি সে দিছে? তো তার কেন ক্ষতি করেন? তো এইটা আমি ভাই এটাকে আমি গ্রহণযোগ্য মনে করি না। আবহাওয়া আপনি এই যে সংসদে ঘটনা ঘটছে, হঠাৎ করে বাড়া শুরু করছে, ককটেল মারা, গাড়িতে আগুন দেওয়া, এইটি আপনি মানে শঙ্কিত করছে কিনা? না, শঙ্কিত তো হইতেই পারে। কেন শঙ্কিত হবে? আপনি তো যে ককটেলটা মারতেছে, কারে মারতেছে, কোথায় মারতেছে, কার গায়ে লাগে, আপনি নিরীহ লোক হাইটে যে আপনার গায়ে লাগতে পারে। একটা হলো যে এইটা ঘটাইয়া প্যানিক তৈরি করা। এখন যেটাকে মাসুদ কামাল ভাই বললে আমি সমর্থন করি, কী অর্থে, যে এই ককটেল মারাটা আমি সমর্থন করি না, কেউ না, কিন্তু যারা মারছে তাদের কাছে জাস্টিফাইড। এখন তাদের কাছে জাস্টিফাইড হলে আমি কি করব? সেটা তো আর এক প্রশ্ন। কেন জাস্টিফাইড তাদের কাছে? এখানেই আওয়ামী লীগের সাথে অন্যান্য দলের পার্থক্যটাই আপনি দেখবেন। আমরা অনেক আগের থেকে, আমি আশা করি মাসুদ ভাই একমত হবেন, যে একটা এলাকায় আওয়ামী লীগের 10 জন কর্মী আছে, পাশাপাশি অন্যান্য দলের কোনোটার 200, কোনোটার 300, কোনোটার 150 আছে, কিন্তু আওয়ামী লীগটা টের পাওয়া যায় যে এখানে আছে। মানে 10 জন থাকলেও টের পাওয়া যায় যে আছে। এটার মানে হচ্ছে এই যে তারা যেটাকে মনে করে জাস্টিফাইড করব যেভাবেই হোক। যেমন ধরেন, আজকে সবচেয়ে দুর্বল অবস্থায় তাদের নেত্রী পালায়ে গেছে, তাদের কোনো ক্ষমতা নাই, লোকজন কাস্টডিতে, কালকে রায় দেবে। এই ফকটেলে এই রায় হয়তো থামবে না, কারণ আমরা অলরেডি দেখছি যেভাবে সিকিউরিটি তৈরি করছে। তারপর আপনি লক্ষ্য করে দেখেন, যে মারুক, যেভাবে মারুক, এখন এটার পিছনে নেপথ্যে যে থাকুক সেটা ভিন্ন কথা, নেপথ্যে থেকে তো একটা প্ল্যান করতেছে ককটেল মারার। কিন্তু আমরা যখন দেখি, একটু পিছনে যদি যাই, যে আজকে যেমন জিয়াউর রহমান সাহেবের মতো একটা আদর্শবান লোক আমরা খুঁজে পাই না, সবাই তার প্রশংসা করে। আমি আশা করি মাসুদ কামাল ভাইও করবে, তার যে পার্সোনালিটি। ইভেন খালেদা জিয়া যে আপসীন নেত্রী, সেদিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কিন্তু এরকম কিছু দেখতে পাই নাই। তার খেতাব নিয়ে যখন টান দিছে, তখনও দেখছি যাদের আজকে বলে কোটি কোটি কর্মী, আমরা এমন কোনো প্রতিক্রিয়া পাই নাই। ইভেন মইনুল হোসেন রোড থেকে যখন বের করে দিছে এইভাবে, তখনও আমরা দেখি নাই কেউ নিহত হওয়া, দূরের কথা আহত হওয়ারও। অথচ মানে তাদের কিন্তু সবসময় একটা প্রভাব ছিল, রাজনৈতিক প্রভাব। মানে তাদের টপের জন্য তারা কিছু করতে পারে না। এটা কেন বলছি আমি? ব্যথার জায়গাটা এক, আর 2 নম্বর হলো আওয়ামী লীগ কী জিনিস। অর্থাৎ এখানে শেখ হাসিনার জন্য একেবারে অন্ধ কিছু লোক থাকতেও পারে, এবং যারা নিজে মরে যেতে পারে, পায়ে গুলি লাগতে পারে, পুলিশ গুলি করে মারতে পারে, এটা এখনও পরোয়া করছে না। এটা গেল একদিক। সেকেন্ড দিক, এই মুহূর্তে আয়নাঘর নাই, ক্রস ফায়ার নাই,
বিনা বিচারে হত্যা নাই, সেটাও উৎসাহিত করে। অর্থাৎ সব দিক যদি আপনি মিলান, প্রিভিলেজ দেওয়াটাও আমাদের জন্য রিস্কি, প্রিভিলেজ দিলে তার এটা যাচ্ছে তাই মিসইউজ করে। আবার যদি আপনি বেশি লিবার্টি দিয়ে দেন তাইলেও প্রবলেম। বাংলাদেশ থেকে তো বাংলাদেশ কখনো নেদারল্যান্ড হবে না আজকে পর্যন্ত। যদি বলি নেদারল্যান্ড কিন্তু জেলখানা মুক্ত, সুতরাং বাংলাদেশ সেটা কবে হবে আমরা ঠিক জানি না। আমরা শেষ পর্যন্ত চলে এসেছি, দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবে।